আসর থেকে মাগরিব পর্যন্ত নয়, হাজার হাজার মানুষ নয়, মাত্র 5 জন জামাতের কর্মী যদি জিনাইখালীর কোন বাড়িতে বসতো, সেখানে পুলিশ হাজির হয়ে বলতো গোপন বৈঠক চলছে, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে আজকের সেই পরিস্থিতি থেকে এই দেশ এবং জাতিকে মুক্ত করে আমাদেরকে কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, আমি সেই শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা যদি বুকের তপ্ত খুন রাজপথে ঢেলে না দিত, তাহলে আজকে আমি আর আপনি কোন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে, কোন রাজপথে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের কথা বলা, উচ্চকিত কণ্ঠে কথা বলার মতো অবস্থাই বাংলাদেশে ছিল না। এই দেশকে একটি অবরুদ্ধ দেশ কণ্ঠরুদ্ধ করে এদেশের আলেম উলামা, দিনদার ইমানদার মানুষদেরকে অবরুদ্ধ করে কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। আপনারা দেখেছেন এই দেশের আলেম উলামা, দিনদার ইমানদার মানুষদেরকে বাদ দিলাম, একজন সাধারণ মানুষ মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে চায়ের দোকানে বসে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, ওখানেই প্রেতের তারা ফোন দিত ফাঁড়িতে, থানায়, কেছে এখানে আওয়ামী লীগের কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, জামাতের অমুক এই কথা বলিছে, সাথে সাথে হাজির হয়ে যেত। আজকে এরকম বাংলাদেশ ছিল, আমি ব্যক্তিগতভাবে 1 ঘন্টা কোন জায়গায় যেয়ে দাঁড়াতে পারতাম না। 13 বার গ্রেফতার হয়েছি, 5 বার জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। এই যে গেল 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে না, এই 5 তারিখও জেলখানায় ছিলাম, 6 তারিখই বের হয়েছিলাম। জেলখানায় নিয়ে যাওয়ার পরে চিন্তা করলাম আর মনে হয় বের হওয়া যাবে না, তার কারণ শেখ হাসিনার পতন হবে 5 তারিখের আগে। কেউ কি নিশ্চিত করে বলতে পারতেন? 41 ভাব ছিল কিনা বলেন? আওয়ামী লীগের কথায়, কাজে, ভাবে, কর্মে মনে হতো কিয়ামতের সকালে ওদের পতন হবে না। আওয়ামী লীগ জানতো পতন হবে না, কিন্তু পতনের মালিক 5 তারিখে আরো আজিমে শেখ হাসিনার হেলিকপ্টার রেডি করে ইন্ডিয়ায় পাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আস্তে সময় কম, এশার আজান হবে। শেখ হাসিনার শাসনকাল দেখে অনেকেই বলতো মনে হয় শেখ হাসিনার পতন দেখে যেতে পারবো না, বলতেন কিনা? শেখ হাসিনার পতন দেখে যাওয়া সম্ভব হবে না। শেখ হাসিনা বক্তৃতা এখনো প্রচার হয় না? আওয়ামী লীগের পাতি নেতারা পর্যন্ত এমন ভাব নিত, এমন পাঠ নিত, কথা বলা কঠিন হয়ে গেছিল। যার কথা পায় শত না, তার কথা মাথায় কপালে সইতে হতো। শেখ হাসিনার পতন করার জন্য 17 বছর জামাত, বিএনপি সহ সকল রাজনৈতিক দল হরতাল, অবরোধ, ধর্মঘট পালন করেছিল না? সাইদি সাহেবের আন্দোলনের সময় 32টা জেলা অচল হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? প্রতিদিন মনে হতো আজকে শেখ হাসিনার পতন হয়ে যাবে। প্রতিদিন সকালবেলায় শেখ হাসিনার পতনের আওয়াজ, ঘন্টা শোনার জন্য অপেক্ষা করতাম। কিন্তু কঠোর হস্তে প্রশাসনকে
চাপ দিয়ে মানুষ খুন করে গুম করে, এই খুন আর গুমের কাহিনী তো বলে শেষ করা যাবে না, যাবে? আয়নাঘর কয়টা ছিল? 800 আয়নাঘর ছিল। কয়শো? 800 আয়নাঘরে কি করত? বিরিয়ানি, কুরমা, পোলাও, জর্দা খেতে দিত, তাই না? চায়ের স্টলের মতো টিভি ভিসিআর আছে, ওইটা দেখার ব্যবস্থা ছিল, তাই না? দুনিয়ার কোনো শব্দ সেখানে শোনা যেত না, সূর্যের আলো দেখা যেত না, আজান শোনা যেত না, কোন মানুষের পায়ের পদচিহ্ন শোনা যেত না। সেটি ছিল শেখ হাসিনার আয়নাঘর। এরকম অবস্থা সৃষ্টি করে শেখ হাসিনার পতনের জন্য জামাতও আন্দোলন করেছে, বিএনপিও আন্দোলন করেছে, 17 বছর আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটাতে। কারা ঘটালো? ছাত্র সমাজ। মেধার ভিত্তিতে, বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরির জন্য, কুঠার জন্য আন্দোলন। পাপ যদি পুড়ে যায় তাহলে কোন জায়গা যায় পড়বে এটা কি কেউ জানে? ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা বলল, কত কত ঘোড়া গেল তল, কানা ঘোড়া এসে বলে আমার হাঁটু জল। বিএনপি পারে নাই, রাজপথে কোরআন নিয়ে, কাছে বাঁশের লাঠি নিয়ে। জামাত পারে নাই, আর নিরস্ত্র ছাত্ররা, কয়েকজন ছাত্র, আমার ছাত্রলীগ ওদেরকে পিটায়ে বাড়ি পৌঁছায় দেবে, এদের দ্বারা পতন সম্ভব না। বলিছে কিনা? এও বলিছে রাজাকারের বাচ্চারা, বলিছে না? ছাত্ররা কি বলিছে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই বাংলাদেশে এই আন্দোলন প্রমাণ করেছে, এই দেশে কোন গর্বের অহংকারের শব্দ যদি থাকে সেটি হচ্ছে রাজাকার রাজাকার রাজাকার। আমরা মেধার কথা বললে, স্বাধীনতার কথা বললে, ইসলামের কথা বললে যদি রাজাকার হতে হয় তাহলে হাজার লক্ষ কোটিবার আমরা রাজাকার হতে প্রস্তুত আছি। সেই ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে আস্তে আস্তে গতি পেল। গতি পেয়ে নিরস্ত্র ছাত্ররাই এক সময় রাস্তায় নেমে গেল। 4 তারিখে আমরা অপেক্ষা করতেছিলাম যে 5 তারিখে সেনাবাহিনী নামানো হবে, সেনাবাহিনীর সামনে ছাত্ররা টিকতে পারবে কিনা, খুব টেনশনে ছিলাম। ফাইনাল ম্যাচ, কোন ম্যাচ? ফাইনাল ম্যাচ। কালকে 10টায় যদি ছাত্ররা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে গণভবনে যেতে পারে তাহলে আমাদের জন্য বিজয়। আর শেখ হাসিনা যদি সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে সেনাবাহিনী বুলডোজার চালিয়ে দেয়, গুলি চালিয়ে দেয়, ট্যাঙ্ক চালিয়ে দেয়, ছাত্রদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়, তাহলে আর কোনোদিন এই দেশ স্বাধীন হওয়ার সম্ভাবনা থাকবে না। সকালবেলায় জেলার সাহেব এসে বললেন, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন 11টার দিকে, এসে জানালার পাশে দাঁড়ায় বলতেছে, গেটে দরজার পাশে বলছে, আপনাদের জন্য একটা শুভ সংবাদ আছে। জেলার তো আমাদের লাইটের মাইন্ডের লোক। কি সংবাদ? বললেন যে 12টার সময় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুঝলাম মাইন্ডকে ধরা পড়ে গেছে। 12টার সময় ঘোষণা দেবেন, 12টায় ঘোষণা দিলেন না, টাইম কিল করে, টাইম পাস করে করে 2টার সময় ঘোষণা দিলেন। কখন ঘোষণা দিলেন? যখন দেখলেন হেলিকপ্টার আকাশ দিয়ে বাংলাদেশের সীমানা পার হয়ে ইন্ডিয়ায় ল্যান্ড করেছেন, দাদার কাছে দাদি পৌঁছে গিয়েছে, তখন তিনি ভাষণ দিলেন। বললেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেই মজলিসে উপস্থিত ছিলেন সেনা প্রধান 2 বার। 1 নম্বরে প্রথমে যার নাম উচ্চারণ করেছেন তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামীকে শেখ হাসিনা যখন দেখলো অবস্থা বেগতিক,
উনি বুঝতে পারতেছিলেন যে পতন ত্বরান্বিত হয়ে আসতেছে, সামনে চারিদিকে সমস্ত অর্গানগুলো দুর্বল হয়ে আসতেছে। সেনাবাহিনী ভিতরে বসছিল, সেনাপ্রধানকে জুনিয়র অফিসাররা বলল, আমরা নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি চালাতে পারবো না। নিচের দিকে যখন এই কথা বলে দিছে, জেনারেলরা, সেনাপ্রধানের আর কিছু করার আছে? উনি বুঝলো যে যদি গুলি চালাতে যাই তাহলে এই গুলি আমার বুকে আগে চালাবে। এই জন্য উনি আর গুলি চালানোর, ওই সময় ভিতরে ভিতরে খবর পেয়ে গেলাম যে শেখ হাসিনার পতন একেবারে 98%, নাকের গুড়ায় আজরাইল, একেবারে শ্বাস প্রশ্বাসের কাছে চলে আইছে। শেখ হাসিনার পতন হবে এই ঘোষণা যখন দিলেন, তখন আমি অসুস্থ ছিলাম, খুব অসুস্থ ছিলাম। আমি শেখ হাসিনার পতনের পরে জেলখানার ভিতরে মিছিল বের হইছে, আমি যেতে পারতেছি না, এত অসুস্থ। আমারে 2-3 জন ধরে নিয়ে গেছে, বলছে বক্তৃতা দিতে হবে। আমি মিনিট 3 বক্তৃতা দেওয়ার পরে 2 জন আমারে ঘাড়ে করছে, 2 পার পরে ঘাড়ের পরে পা দিয়ে উঠে স্লোগান দিশার বলছে। শেখ হাসিনার পতন হয়েছিল, এই জাতি নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল। শেখ হাসিনা একটা রেকর্ড করে গিয়েছেন, সেটি হচ্ছে জিয়াউর রহমান মারা গিয়েছিল, বিএনপি কি চলে গেছিল দেশ থেকে? শেখ মুজিব মারা গিয়েছিল, আওয়ামী লীগ কি সব চলে গেছিল? 96 এরশাদের পতন হয়েছিল,